নমস্কার শ্রোতা বন্ধুরা, বিভিন্ন গল্পের সমাহার নিয়ে আমাদের নিবেদন 99.8 গপ্প এফএম। গপ্প এফএমে আমাদের আজকের নিবেদন শ্রীমতী রিঙ্কি বোস সেনের কলমে অনলাইনে বেলাইন গল্পটি। রিঙ্কি বোস সেনের লেখার নেশা ছোট থেকেই, কিন্তু পরিপূর্ণভাবে মনোযোগ দিয়ে গল্প লেখা 2016 সাল থেকে। পেশায় উনি একজন শিক্ষিকা। ওনার প্রকাশিত গল্প সংকলন 4টি: মন ছবি, কাঁচের পৃথিবী, কিছু কথার পিঠে কথা, পছন্দের 25। গল্পগুলি মূলত পারিবারিক এবং সামাজিক বিষয়বস্তুর উপর লেখা, কিন্তু ভৌতিক ও হাস্যকৌতুক এমন বিষয়ের উপরও গল্প আছে। আমাদের আজকের এই গল্পটি ওনার সামাজিক হাস্যরস সম্বলিত কিছু গল্পগুলির মধ্যে একটি। আজকে গল্পের সূত্রধর এবং একটি বিশেষ চরিত্রে আমি হ্যাপি। তাহলে শুরু করা যাক। গল্পটার প্রথম থেকে ঝগড়া, যেখানে শ্রাবন্তী কাঁদছে ও চিৎকার করছে, পাশাপাশি নিখিলও রাগ দেখাচ্ছে। নিন নিন, তাড়াতাড়ি আসুন তো, এবার ঝট করে লাগিয়ে নিন, আর তারপর দেখুন বাবা কেমন আপনার পিছন পিছন ঘোরেন। দোলা একটা প্লাস্টিকের বাটিতে কুচকুচে কালো রঙের একটা পদার্থকে ব্রাশ দিয়ে ঘাঁটতে ঘাঁটতে ঘরে এসে ঢোকে। তারপর বাটিটা ড্রেসিং টেবিলে নামিয়ে রেখে খাটের উপর মুখ গোঁজ করে বসে থাকা শ্রাবন্তীর সামনে এসে তার হাত দুটো নিজের হাতে নিয়ে খুব নরম স্বরে বলে, কি হলো, চলুন লাগিয়ে নিন, দেখবেন নিজেকে কীরকম চিনতেই পারবেন না, আর বাবাও দেখবেন কেমন আপনাকে। থাম দেখি, রাখ তোর বাবার কথা। চিনতে তো আমি পারছি না লোকটাকে, ভাবতেই পারছি না কেউ এমন করে পাল্টাতে পারে। বলেই শাড়ির আঁচলটা মুখে চেপে ধরে ফুপিয়ে উঠল শ্রাবন্তী। দোলা দেখল পরিস্থিতি বেশ ভয়ঙ্কর। বুড়ির যা মাথার ছিট, তাতে তিনি আবার সুইসাইড করে বসতে পারেন। দোলা তাই স্বর আরও নরম করে বলে, বলছি, কেন কাঁদছেন এইভাবে? কেন আজে বাজে কথা ভাবছেন? বাবা আপনাকে কত ভালোবাসেন জানেন? দেখুন, কালকের জন্য সেই সকাল থেকে লেগে আছেন। নিজের শরীর ভালো নেই, তবুও ডেকোরেটরস, ক্যাটারিং, ইলেকট্রিশিয়ান সব কিছু একা হাতে। তাতে কি প্রমাণ হয় শুনি? ঝাঁঝিয়ে ওঠে শ্রাবন্তী, চোখ পাকিয়ে হাত নাড়িয়ে বলতে থাকে, এতে কি প্রমাণ হয় যে উনি শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ স্বামী? বউকে এত ভালোবাসেন, তাই এত ঘটা করে রজত জয়ন্তী পালন করছেন, ঘোড়ার ডিম করছেন। এইসব হলো গিয়ে লোক দেখানো, লোকের কাছে নিজের ঠাট বাটের ফুটুনি করা, ওই শাহজাহানের মতো। কি শাহজাহান? মরণ, ইতিহাস পড়িসনি নাকি? মুঘল সম্রাট শাহজাহান, যিনি তাজমহল বানিয়েছিলেন, যতটা না মমতাজকে ভালোবেসে, তার চেয়ে অনেক বেশি নিজের। থামুন থামুন, এই বাজারে এইসব কথা বলবেন না, দাঙ্গা লেগে যাবে। যাই হোক মা, আমি এইটুকু বলতে পারি যে বাবা আপনাকে খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন। এই শোন, একে না ভালোবাসা বলে না, বুঝলি? ভালোবাসা থাকলে এই বুড়ো বয়সে এইসব ফষ্টি নষ্টি। ছি 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 ছি, ঘেন্না হয়। 25টা বছর ধরে আমি এই লোকটার সাথে কাটালাম, এই লোকটার সাথে। ভগবান! শ্রাবন্তী আর একবার কোঁকিয়ে উঠল, আরও একবার শাড়ির আঁচল টেনে মুখে চেপে ধরল। দোলা যেন সত্যিই দুলছে, ভেবে পাচ্ছে না কার দিকে যায়, শ্বশুরের দিকে না শাশুড়ির দিকে। শ্বশুরের দিকে গেলে শাশুড়ি কেঁদে কোকিয়ে শয্যাশায়ী হয়ে যাবেন, আর শাশুড়ির দিকে গেলে বেচারা শ্বশুরটার কলঙ্কের শেষ থাকবে না। দেখুন মা, বাবার যদি আপনার প্রতি ভালোবাসা নাই থাকতো তাহলে 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 কি? শ্রাবন্তীর প্রশ্ন দোলাকে বিপাকে ফেলে দিল। গলা জড়িয়ে এলো।
কোনো জবরদস্ত যুক্তি আসছে না মাথায়। শেষমেশ দুম করে বলে ফেলল, বাবা যদি আপনাকে ভালো নাই বাসতেন তাহলে কবেই এইসব ল্যাটা চুকিয়ে পালাতেন, কিন্তু পালিয়েছেন কি? শ্রাবন্তী ছানা বড়া চোখে দোলার দিকে তাকালো। দোলা মনে মনে নিজেকে বেশ কয়েকটা কষিয়ে চড় মেরে, আমি বলতে চাইলাম যে বাবা যদি মনের মতো স্ত্রী নাই পেতেন তাহলে তো উনি কবেই পালিয়ে যেতেন, তাই না? কিন্তু উনি ঠিক যেমনটি চেয়েছিলেন আপনার মধ্যেই ঠিক তেমনটি পেয়েছেন, তাই তো পালাননি। বুঝলেন এবার? শ্রাবন্তীর আর বুঝে কাজ নেই। এই সংসারের আসল মানুষটার সাথেই যখন তার সব বোঝাপড়া তলানিতে, আর দোলার বুঝিয়ে লাভ নেই। আবার কি বলতে কি বলে দেবে। তাই এবার এক প্রকার জোর করেই শ্রাবন্তীকে হাত ধরে বিছানা থেকে টেনে নিয়ে এসে ড্রেসিং টেবিলে বসায়। প্লাস্টিকের বাটির কুচকুচে কালো পদার্থটাকে আরও কয়েকবার ঘেঁটে নিয়ে শ্রাবন্তীর মাথায় চুলে বোলাতে থাকে। আর চুলে রং বুলিয়ে কি হবে? জীবনটাই যখন আমার বেরঙা হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শ্রাবন্তীর নাভিমূল থেকে, আর তার ঠিক পরক্ষণেই আগ্নেয়গিরির তেজ নিয়ে, অথচ ওই বুড়োটাকে দেখ, কি ঢং তার! পুলকে নৃত্য করে বেড়াচ্ছে, যেন যৌবন ফিরে এসেছে, নতুন করে যেন রস জেগে উঠেছে। দোলা কোনো উত্তর দিল না, পারলে কানে তুলো দেয়। বুড়ির মুখে যে কিছুই আটকাচ্ছে না। আসলে বেচারি খুব জোর ধাক্কা খেয়েছে, তাই আর কি। দোলার মনে হলো, পুরুষগুলো সব একই রকমের হয়। প্রথম নিজের বউয়ের সাথে পরস্ত্রীর মতো প্রেম করে, আর তারপর বউ একটু পুরনো হয়ে গেলেই পরস্ত্রীর সাথে বউয়ের মতো প্রেম করে। কি জানে বাবা, বাপ যদি এমন হয় তাহলে তার ছেলে আবার কি নমুনা হবে? বাপ তো নয় 25 বছর পার করে পরকিয়া করছে, আর ছেলে কি জানে, তলে তলে এখন থেকেই হয়তো। দোলার বুকটা চিনচিন করে উঠল, হাতটা কেঁপে গেল। কাঁপুনির চোটে খানিক কলপ শাশুড়ির কপালে লেগে গেল। আয়নার দিকে মুখ করে দোলা এক হাত জিভ করতেই, তুই চিপ কাটিস না রে, আমার মুখে তো চুনকালি এমনিই লেগে গেছে তোর বাবার দৌলতে। এটা না হয় চুলের কালি। বলেই আবার একবার আঁচল চেপে ফ্যাঁচ ফ্যাঁচ করে উঠল শ্রাবন্তী। শ্রাবন্তীর এই এক নাগাড়ে ফ্যাঁচ ফ্যাঁচানি অনেকক্ষণ ধরেই চলছে। সূচনা লগ্ন হলো গত মধ্যরাতের একটি লঙ্কা কাণ্ড। এমনিতেই অবশ্য মাস দেড়েক ধরে শ্রী নিখিল মিত্র ও তার অর্ধাঙ্গিনী শ্রীমতী শ্রাবন্তী মিত্র নিজেদের মধ্যে একটা খিটপিট চালিয়ে যাচ্ছেন, একেবারে সমানে সমানে। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। গত রাতের ঘটনাটা তাঁরই গ্র্যান্ড ফিনালে। যাবতীয় অশান্তির মূলে রয়েছে স্মার্টফোন। নিখিলবাবুর আজকাল অনলাইনে একটু বাড়াবাড়ি রকমের ব্যস্ত থাকা। যখনই দেখো তখনই তিনি ফোন হাতে কিসব কুটুর কুটুর করে চলেছেন। মাঝে মাঝে আবার ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসেন। কাকে দেখে কে জানে। শ্রাবন্তীর তো এইসব দেখে গা পিত্তি একেবারে জ্বলে যায়। বুড়ো বয়সে যত সব ভীমরতি। একদিন তাই রেগে কাঁই হয়ে ছেলেটাকে বলেই দেয়, বলিহারি তো রাক্কেল বাবু, বাবাকে দেওয়ার মতো আর জিনিস পেলি না, শেষমেশ ওই একখানা আপদ হাতে ধরিয়ে দিলি মাকে জব্দ করার জন্য না? অভিযোগের তীর সোজা সায়নের দিকে। মিত্র দম্পতির 25 বছরের সম্পর্কের একমাত্র টার্নওভার, মানে আর কি একমাত্র সন্তান। তা এই সন্তান তার বহুজাতিক কোম্পানিতে কাজ করার সুবাদে প্রায় দামি দামি ফোন, ট্যাব এ সমস্ত গিফট পায়। নিজের জন্য এমনি আছে। এর আগে একটা দোলাকে দিয়েছিল, এবার না হয় বাবাকে একখানা দিয়েছে। অবসরের জীবনটায় বাবাকে একটু আনন্দ দেওয়ার কথা ভেবেই। মা তো এসব ছোঁবেই না। শ্রাবন্তী তো টিভির রিমোটটাকেই বাগে আনতে বেগ পায়, কিন্তু এখন যে বাবাকেই বাগে আনা মায়ের পক্ষে দুষ্কর হয়ে যাবে তা ঘুণা করেও ভাবেনি সায়ন। আর তাই যা শোনার নয় তাও শুনতে হলো।
খেলনা যদি দেওয়ারই ছিল তাহলে একটা জ্যান্ত খেলনা দিলি না কেন? তোরা কি চিরকাল বাউন্ডুলে থাকবি ঠিক করেছিস? কোথায় এই বয়সে নাতিপুতি নিয়ে খেলবে তোর বাবা? তা না, যত চ্যাংরাদের মতো। নিখিলবাবুর অবশ্য এইসব হেলদোল নেই। এমন আসক্ত হয়ে পড়েছেন যে গিন্নির হাজার সাবধান বাণী, হাজার হুমকি, হাজার ন্যাকা কান্না কিছুই তাকে টলাতে পারছে না। এক দণ্ড ফোন কাজ ছাড়া করছেন না তিনি। আগে বাথরুমে গেলে ফোনটা নয় বাইরে রেখে যেতেন, কিন্তু একদিন বাথরুম থেকে বেরিয়ে যা দেখলেন গিন্নি ফোনখানা নিয়ে এদিক সেদিক টেপাটিপি করছে। কোনো লাভ হচ্ছে না দেখে উলবোনার কাঁটা দিয়ে খোঁচাখুচি করতে চলেছে। খোঁচাখুচি শুরু করতে যাবে ঠিক তখনই নিখিলবাবুর সম্বিত ফিরে পেয়েই গিন্নির উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে ফোনটা ছোঁ মেরে কেড়ে নেন। এই খোঁচাখুচির চোটে যদি সবকিছু ফাঁস হয়ে যায়, এই বয়সে আর যাই হোক ডিভোর্সের চাপ নেওয়া যাবে না, কারণ এই বুড়োর চাপ কেউ নেবে না, নিলেই বুড়িই নেবে। তবে এই ঘটনার পর থেকে নিখিল বাথরুমে গেলে ফোন নিয়ে যায়, আর এতেই শ্রাবন্তীর সন্দেহ দিন দিন আরও গাঢ় হচ্ছে। ফোনে কি এমন ব্যাপার থাকে যে হাঁকতে গেলেও সেটাকে সঙ্গে রাখতে হয়? গিন্নির ভাষায় এই হেন ডিগ্রেডেশন দেখে নিখিল যার পরনাই ক্ষুব্ধ হয়ে, এই জন্যই আমি ফোনে ডুবে থাকি। কি ভাষা, কি রুচি! ছি 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 ছি! 25 বছর ধরে আমার সাথে থেকে শেষে কিছুই শিখলে না। যেমন গেঁয়ো ভূত এসেছিলে পাড়াগা থেকে, তেমনই থেকে গেলে। আরে আমার বিলেত ফেরত সাহেব বাচ্চা এলেন, নিজে যেন আদব কায়দায় মাথা কিনে রেখেছ। নিজে কি করছো? এই রকম বয়সে লোকে ধম্মকম্ম করে, ভজন শোনে, আরতি শোনে, বাগান করে, ব্যায়াম করে। তোমার মতো মোবাইল নিয়ে এরকম চিটিং মিটিং করে না। তুমুল ঝগড়া লেগে গিয়েছিল সেদিন দুজনে, ছেলে বউয়ের সামনে। বউ অবশ্য লজ্জা পেয়ে পর্দার আড়ালে চলে যায়, সেখান থেকে মনের সুখে এই কীর্তনের রসাস্বাদন করে। মা, ওটা চিটিং নয়, চ্যাটিং হবে। পাশ থেকে সায়ন ফিসফিস করে বলে, আর ব্যাস, শ্রাবন্তীকে আর দেখে কে? একে তো বুড়ো হার মাসে জ্বালাচ্ছে, তারপরে তার পোলা আবার তার মায়ের ইংরেজি ভুল ধরছে, তাও আবার বউয়ের সামনে। চুপ, হতচ্ছাড়া কোথাকার! বেশি পণ্ডিত হয়ে গেছিস না? 2 কলম পড়ে নিয়ে মায়ের ভুল ধরতে এসেছো। চিটিং মানে জানিস না? চিটিং চিটিং, লোক ঠকানো। তোর বাবা করছে যেটা আমার সাথে, মোবাইলের যত শাকচুন্নিদের সাথে মিটিং করছে, আর এই করে আমার সাথে চিটিং করছে। এবার বুঝলি অপদার্থ? স্ট্রেট ড্রাইভে খেলে দিল শ্রাবন্তী। কোনো মতেই দমবার মহিলা সে নয়, আর সেদিন দমেও নি। শেষমেশ নিখিল দমে গিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়, এক প্রকার ভয়ে। সে জানে বুড়ি রেগে গেলে কোনো কাণ্ডজ্ঞান থাকে না তার, বৌমার সামনেই হয়তো তাকে লম্পট লাফাঙ্গা বলে দেবে। সেদিনকার সেই ঝগড়া না হয় যেমন তেমন করে সাঙ্গ হলো, কিন্তু এই গত রাতে যে প্রলয় বাঁধল তা খুব সহজে থামার নয়। গতকাল রাতে ঘড়িতে যখন প্রায় 1:30, তখন শ্রাবন্তীর ঘুমটা এমনি ভেঙে যায়। বাথরুম যাবার জন্য সে ওঠে। বাথরুম যেতে গিয়ে দেখে নিখিল বিছানায় নেই। ঘর থেকে বেরিয়ে দেখে উনি ড্রয়িং রুমে সোফায় বসে আছেন, হাতে মোবাইল, ঘর অন্ধকার। মোবাইল স্ক্রিনের আলোতেই বোঝা যাচ্ছিল নিখিলের মুখ জুড়ে তৃপ্তির জোয়ার। এক মনে কি সব দেখে চলেছে। শ্রাবন্তী নিমেষে বুঝে গেল স্বামী তার মাঝরাতে পরকীয়া করছেন। রাগে উত্তেজনায় শ্রাবন্তীর গোটা শরীর কাঁপতে থাকে, কিন্তু কোনো রকমে মাথা ঠান্ডা রেখে পা টিপে টিপে সোফার পিছনে এসে দাঁড়ায়। নিখিল ফোনে এতটাই মশগুল ছিল যে বুঝতেই পারল না কখন শ্রাবন্তী পিছনে এসে দাঁড়িয়েছে। আর এদিকে নিখিলের ফোনে উকি মারতেই শ্রাবন্তীর মাথা জ্বলে ওঠে। দেখে এক ঝাঁক পাতলা কোমরের চিকন চামড়ার অল্প বয়সী মেয়েদের ছবি নিয়ে নিখিল স্ক্রোল করছে। নিখিল দেখছে আর মুখে কিরকম সব অদ্ভুত শব্দ করছে। একটাকে দেখে তো বলেও দিল, এটে একদম সলিড, এইটাই চাই, আমার এইটাই চাই।
উহ, কতদিন এরকম মাল একটাও চোখে পড়ে না। ব্যাস, দাউ দাউ করে জ্বলে উঠল শ্রাবন্তীর মাথা। চিৎকার করে গোটা বাড়িকে জড়ো করে ফেলল। ছেলে আর বউ দুজনে চোখ কচলাতে কচলাতে ঘটনাস্থলে হাজির। আসামিকে হাতে নাতে ধরা গেছে, অপরাধের প্রমাণ সহ। হাতে মোবাইলটা তখনও ধরা, যেটা দিয়েই নিখিল খুন করেছে। হ্যাঁ, খুন করেছে। শ্রাবন্তীর 25 বছর ধরে তিলে তিলে বাঁচিয়ে রাখা বিশ্বাসটাকে খুন করেছে। কি হলো কি মা? শ্রাবন্তী গোটা ঘরময় প্রায় নৃত্য করে বেড়াচ্ছিল। যে সে নৃত্য নয়, একেবারে তাণ্ডব। সায়নের প্রশ্নে সে সম্বিত ফিরে পেল, কিন্তু নিমেষের মধ্যে ছন্দ, তাল, লয় সব পাল্টে হাউ হাউ করে কেঁদে উঠল। দেখ বাবু, দেখ দেখ, তোকে বলতাম না, তোকে কতবার বলেছি না যে তুই তোর বাবাকে একটা মোবাইল দিসনি, একটা আপদ দিয়েছিস, একটা আপদ। দেখ দেখ, নিজের চোখে দেখ, মাঝরাতে তোর বাপ কি ফষ্টি নষ্টি করছে, একবার দেখ। মা, ঠিকভাবে কথা বলো। এত রাতে এইসব ড্রামা না করলেই নয়। কি হয়েছে কি বাবা? কি হয়েছে কি বাবা, তুমিই বলো। নিখিল বেচারা সোফায় চুপ করে বসে, মুখে টু শব্দটি করছে না। কই বলো, বলো একবার, কেমন করে তুমি মাঝরাতের অন্ধকারে ঘরে বসে সব নেংটিগুলোকে দেখছিলে আর আহা আহা করছিলে? বলো তোমার ছেলেকে, বলো। মা, ফর গড সেক, প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি এইভাবে বাবাকে অপদস্থ করতে পারো না। তারপর পিছন ঘুরে দোলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হিয়ার? ঘরে যাও শিগগিরই। সায়নের ধ্যাতানি খেয়ে দোলা সুরুত করে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে পর্দার পিছনে নিজেকে আড়াল করে দাঁড়ালো। যতই হোক, এত বড় কেলোর কীর্তির লাইভ শো মিস করা যায় নাকি? বাবা, তুমি কি কিছু বলবে? না, কিচ্ছু বলবো না। বললেও তোরা কেউ বিশ্বাস করবি না, তাই বলবো না। তোরা যা ভালো বুঝিস করকে যা। আমি এবার শুতে চললাম। নিখিল সোফা ছেড়ে উঠবে তার আগেই। না, তুমি শুতে যাবে না। আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি আর উনি চললেন সুখের নিদ্রা দিতে। অসভ্য কোথাকার! লজ্জা করে না সব মেয়ের বয়সী মেয়েদের ছবি দেখে আহা উহু করতে? তার ওপর আবার তাদের মাল ডাল। ছি 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 ছি, আমার ঘেন্না করছে, আমার ঘেন্না করছে। এইসবের আগে ঠাকুর তুমি আমাকে তুলে নিলে না কেন? আমারও ঠিক এই একই প্রশ্ন, তুলে নিল না কেন তোমাকে? শ্রাবন্তীর দিকে ছিটকে এলো নিখিলের টিপ্পনি। শ্রাবন্তী রেগে কাঁই। হ্যাঁ, তা তো বলবেই, তা তো বলবেই। এখন আর এই বুড়িটাকে চাই না তো। এখন তো সব সুন্দরী সুন্দরী মুখের ছুরি ভালো লাগছে তোমার। তুমি যাদের কথা বলছো তাদের একটারও মুখের দিকে আমি তাকাইনি। মানে মুখের দিকে তাকাওনি তো কোন দিকে তাকিয়েছিলে? মুখ দেখছিলে না তো কি? ছি 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 ছি, মাটি ফেটে যাচ্ছে না কেন? না, ফাটবে না, কারণ পাতালো ক্লাস দেখে সেখানে মেম্বারশিপ দেয়। নরকে যাবে, নরকে। বুঝলে মিত্তির মশাই, তুমি নরকে যাবে। আমার মতো সতী সাধ্যের চোখের জল বিফলে যাবে না, তুমি দেখে নিও। নরকে যাব মানে? তাহলে আমি এখন আছি কোথায়? প্রায় ঘন্টাখানেকের ড্রামা, মেলোড্রামা সব চলল। সায়ন তো একটা সময় ভেবে পাচ্ছিল না কাকে থামাবে আর কাকে ধমকাবে। আর ওইদিকে দোলা পর্দার আড়াল থেকে যেন পুরো টি-20 ম্যাচ উপভোগ করছিল। শেষমেশ সায়ন প্রচণ্ড একটা হুঙ্কার দিলে সব বাগে আসে। দোলা এক লাফে নিজের ঘরে ঢুকে পড়ে। নিখিল সুরসুর করে উঠে চলে যায়, আর শ্রাবন্তী ধপ করে মাটিতে বসে পড়ে ফোঁপাতে থাকে। আর সেই যে শ্রাবন্তীর ফোঁপানো শুরু হলো তা এখনো চলছে। এদিকে আগামীকাল বাড়িতে গ্র্যান্ড পার্টি। মিত্র দম্পতি তার দাম্পত্যের রজত জয়ন্তী উদযাপন করবে। উদ্যোগ অবশ্যই ছেলে আর বৌমার। বৌমা তো এখন খুব করে শাশুড়ির মেক ওভার করতে ব্যস্ত।
চুলে কলপ টলপ এই সমস্ত করছে আর কি। আর ওদিকে ছেলে তার বাবার কৃতকর্মকে মেকআপ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আচ্ছা বাবা, যা করবে সেটা বুঝে করবে না? এত কেয়ারলেস হলে চলে? তাই না? তা আমাকে একটু শিখিয়ে দিবি কিভাবে কেয়ারফুলি করব ব্যাপারটা? আরে তোমার কি এতটুকু সেন্স বাকি নেই? কিসব বলছো বলো তো? লজ্জা টজ্জাও কি গুলে খেলে? আরে এই বয়সে এসবের কোনো মানে হয়? তুই কি করে বুঝলি যে এই বয়সে এসবের কোনো মানে হয় না? তুই কি এসেছিস এই বয়সটাতে? সায়ন ক্লিন বোল্ড। আরে কথার মারপ্যাচ থামাবে? তোমার কি মনে হয় না যে বিয়ের এতগুলো বছর পেরিয়ে আসার পর স্ত্রীকে এইভাবে কষ্ট দেওয়াটা অন্যায়? তোর কথাটার মানে কি দাঁড়ালো সায়ন? বিয়ের এতগুলো বছর পেরিয়ে বউকে কষ্ট দেওয়া অন্যায়? তার মানে তুই পারিস তোর বউকে এরকম কষ্ট দিতে, সেটা জাস্টিফাইড, তাই তো? তোর বিয়ে তো এইসবে। স্টপ ইট বাবা, স্টপ বিং ননসেন্স। লুক অ্যাট মা, কন্টিনিউয়াসলি কাঁদছে, শরীর খারাপ হয়ে যাবে তো। আর এদিকে কাল বাড়িতে এত বড় একটা ফাংশন আছে, তার মধ্যে তোমাদের এই কেলোর কীর্তি। ডিসগাস্টিং। সায়ন ফেড আপ হয়ে সোফায় বসে পড়ে। নিখিল সায়নের পাশের সোফায়। শ্রাবন্তী কিছুক্ষণ আগেই ফোঁপাতে ফোঁপাতে ঘরে এসে ঢুকেছে। দোলা সেই পর্দার আড়ালে। এহেন পরিস্থিতিতে নিখিল হঠাৎ টিরিং করে লাফিয়ে উঠে, কি ডিসগাস্টিং? হ্যাঁ, কোনটা ডিসগাস্টিং লাগছে তোর? আমার এই বয়সে কচি কচি মেয়েদের ছবি দেখা, আর তোর মা যে এই বয়সে বুড়ো ভাম জিতেন্দ্রকে দেখে যে আদিক্ষেতাটা করে, সেটাকে কি বলবি? হ্যাঁ, সেটা ডিসগাস্টিং নয়? এই এই ছেলে বউয়ের সামনে এসব কথা বলবে না, বলে দিচ্ছি। কেন বলবো না? কেন বলবো না? খুব বলবো, খুব বলবো। টিভিতে জিতেন্দ্রকে দেখে তুমি যা নাচন কোদন করো, সেটা এবার ওরাও জানুক। বুঝলি সায়ন, একদিকে জাম্পিং জ্যাক নাচছে আর একদিকে জাম্পিং জ্যাকল, এই খ্যাঁকশিয়ালি তোর মা। কোমর দুলিয়ে দুলিয়ে সে কি নাচ তার! মস্ত বাহারো কামায় আশিক গানের সাথে। বাবা ছাড়ো না এইসব, কোনটার সাথে কোনটা গোলাচ্ছ? হ্যাঁ, তা তো বলবি রে মা কা চামচা। মা তোর পরপুরুষকে দেখে নাচছে, তাতে দোষ নেই, আর আমি সুন্দরী মেয়ে দেখলেই দোষ। হ্যাঁ, তুই যেন দেখিস না, তুই যেন সুন্দরী মেয়েদের সামনে ধৃতরাষ্ট্র হয়ে যাস। হ্যাঁ প্লিজ বাবা, তুমি এবার আউট অফ দি কন্টেস্ট কথা বলছো। নিজের দোষ ঢাকতে তুমি সবাইকে অ্যাটাক করছো। মাঝরাতে অন্ধকার ঘরে বসে লুকিয়ে লুকিয়ে, এটার কি কোনো দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস কর তোর বাবাকে। আমি কি কোনোদিন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে জিতেন্দ্রকে দেখে লাফালাফি করেছি? যা করেছি তা ওনার সামনে করেছি, কারণ আমার মনে পাপ নেই, কিন্তু ওনার মনে পাপ আছে। তাই ও, তাহলে তোমাদের মেন আপত্তি মাঝরাতে আর অন্ধকারে। তা বেশ, তা বেশ, এবার থেকে দিনে দুপুরে ঝলমলে আলোয় তোমাকে পাশে বসিয়ে এই কাজ করব, ঠিক আছে? রাজি তো? দেখেছিস তোর বাবাকে? লজ্জার মাথা খেয়েছে। ঠাকুর, যা বাবা, আমি তো মিলেমিশে করি কাজের প্রস্তাব দিলাম। একে বলা হবে মিউচুয়াল পরকিয়া, বুঝলে বুড়ি? তুমি বুড়ো ভামগুলোকে দেখে নাচবে, আর আমি তন্নিদের দেখে। নিখিলের জিভে যেন কাঁকড়া বিছের ভর করেছে। এক একটা যা বিষাক্ত হুল ফোটাচ্ছে যে শ্রাবন্তী পারলে এখনই নাচতে শুরু করে দেয়। তাণ্ডব নৃত্য নিখিলের ঘাড়ে উঠে। এদিকে সায়ন মনে মনে ক্যালকুলেশন শুরু করে দিয়েছে, মোট কত টাকার ধাক্কা সামলাতে হবে তাকে। মানে আর কি, যা পরিস্থিতি তাতে তো আগামীকাল ফাংশন ক্যান্সেল করতেই হবে, কারণ এরা যা জয় জয়ন্তী কেস শুরু করে দিয়েছে তাতে রজত জয়ন্তীর কোনো আশা দেখা যাচ্ছে না। ওদিকে দোলা সব মুখস্থ করছে, প্রতিটি সিন, প্রতিটি ডায়লগ, একেবারে পেমেন্ট টু পেমেন্ট। একটু পরেই সব আপলোড করতে হবে বাপের বাড়ি, ওয়েবসাইটে, মায়ের অ্যাকাউন্টে,
এরই মাঝে ডোরবেল বেজে ওঠে। কাজের মেয়েটা এসে বলে যায় কে যেন মেসোমশাইকে ডাকছে। নিখিল উঠে যায়। কিছুক্ষণের মধ্যেই গিফট র্যাপারে জড়ানো একটা বক্স নিয়ে ঘরে আসে। সায়ন মাথায় হাত দিয়ে চোখ বুজে এরকমই ভঙ্গিতে সোফায় বসে রয়েছে। দোলাও সেই একই রকমভাবে পর্দার পিছনে। শ্রাবন্তী ফোবাচ্ছিল, কিন্তু এবার ফুঁসতে শুরু করে দেয়। ওই দেখো, দেখলে কোন পেয়ারের লোক আবার গিফট পাঠিয়েছে তোর বাবার জন্য, নিখাত আই লাভ ইউ লিখে। নিখিল কটমট করে একবার গিন্নির দিকে তাকালো, তারপর শান্ত স্বরে, বৌমা, পর্দার আড়াল থেকে বেরিয়ে এদিকে এসো। এইটা তোমার শাশুড়ি মাতাকে দিও, যদি ওনার মগজে কিছু ঢোকে। বলেই নিখিল ড্রয়িং রুমের বড় চেয়ারটায় বসে পড়ে। দোলা হাতে নাতে ধরা পড়ে গিয়ে কাচুমাচু মুখ করে ভিতরে ঢোকে। ভয়ের চোটে সায়নের দিকে তাকাবার সাহসই করে না। তবে সায়নের গরম নিঃশ্বাস পারলে দোলাকে ওখানেই ঝলসে দেয়। যাই হোক, লাল কাগজে মোড়া বাক্সটা দোলা নিখিলকে জিজ্ঞেস করে খুলে ফেলে। বক্স থেকে বের হয় আদি রমণী মোহন কাঞ্জিলালের এক্সক্লুসিভ কালেকশনের একটা শাড়ি। গোল্ডেন আর জাম রঙের কম্বিনেশনের একটা অভিজাত সিল্ক। শ্রাবন্তী তেরছা চোখে তাকিয়ে দেখে নেয়। দেখতেই কি যেন মনে পড়ে গেল। খুব চেনা চেনা লাগছে শাড়িটাকে। কোথায় যেন কাকে যেন পরে থাকতে দেখেছে এই শাড়িটা। এই তো, এই তো, এই শাড়িটাই আমার মনে পড়েছে। ওই শাকচুন্নিগুলোর মধ্যে একটা এই শাড়িটাই পরেছিল। মা গো মা, গায়ে পরা শাড়িটা পাঠিয়ে দিয়েছে লাল চিকচিকি দিয়ে মুড়ে। কি চামার, কি চামার! কেন একটা কিনে দেওয়ারও মুরত নেই? তুমি থামাবে তোমার এই কীর্তন? নিখিল জোর করে একটা ধমক দেয় এবার। তুমি যাদের শাঁকচুন্নি বলছো তারা সব এক সেবারকার এক মডেল। মুরত তোমার নেই ওদের ধারে কাছে যাওয়ার। ওরা শাড়িগুলো গায়ে ফেলে দেখায়, তবেই কাস্টমার পছন্দ করে কেনে। বুঝলে কিছু? না বাবা, ঠিক বুঝলাম না। আরেকবার বলুন। মানে যে মেয়েগুলোকে নিয়ে মায়ের অভিযোগ তারা সব... দোলার কথা থামিয়ে দিয়ে নিখিল পরিষ্কার করে দেয়, তারা সব আদি রমণী মোহন কাঞ্জিলালের মডেলস। অনলাইনে ওদের একটা ওয়েবসাইট আছে, সেখানে এক্সক্লুসিভ শাড়িগুলো এদেরকে দিয়েই ডিসপ্লে করা হয়। কাস্টমার বাড়ি বসেই শাড়ি পছন্দ করে অনলাইন বুকিং করতে পারবে। দেখলেন মা, আমি বলেছিলাম না, কতবার করে বলেছিলাম যে বাবা আপনাকে খুব... আর আপনি দেখুন, বাবা অনলাইনে আপনার জন্য শাড়ি সিলেক্ট করছিলেন। ওই রাতের অন্ধকারে? শ্রাবন্তীর সন্দেহ মেশানো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, রাতের অন্ধকারে। কারণ আইডিয়াটা রাতের অন্ধকারেই এসেছিল যে তোমাকে সারপ্রাইজ দেব। কে জানতো সারপ্রাইজের এই হেন প্রাইজ জুটবে আমার কপালে। নিখিলের গলায় আক্ষেপের সুর। শ্রাবন্তীর ভিতরটা নিমেষে জল হয়ে গেল, যেন জাত অজগর থেকে একেবারে জল ঢোড়া সাপে রূপান্তরিত হলো। ওগো, শুনছো? আমার ভুল হয়ে গেছে গো। আরে আমি কি করে বুঝবো বলো তো? তুমি আমাকে এখনো এতখানি... আসলে ওই নেংটিগুলোকে দেখে কারোর মাথা ঠিক থাকে বলো তো? আর আমি কি করে বুঝবো যে তুমি মাল বলতে... ওগো, তুমি রাগ করো না, বললাম তো ভুল হয়ে গেছে, আর হবে না। শোনো না গো, খুব তো অভিশাপ দিচ্ছিলে আমায় নরকে যাওয়ার, এবার কি করবে? নিখিলের গলাতেও আবেগ উঠলে উঠছে। আমায় তুমি শাস্তি দাও, আমায় বলো কি করতে হবে, আমি তাই করব। শ্রাবন্তী এবার নিখিলের পায়ের কাছে প্রায় লুটিয়ে পড়ল। এবার নিখিলও গলে জল। সস্নেহে গিন্নিকে দুহাতে তুলে ধরে, শাস্তি হলো এই শাড়িটা এখনই তোমাকে পরে দেখাতে হবে। দেখি এই শাঁকচুন্নিকে কেমন মানায়।
শ্রাবন্তী নিমেষে রাজি। শাড়ির বাক্সটা তুলে নিয়ে দোলাকে সঙ্গে করে তক্ষুনি চলে গেল মডেল সাজতে। নিখিল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বড় চেয়ারটায় গায়ে এলিয়ে বসল। সায়ন অপরাধীর মতো মুখ করে কাছে এসে, সরি বাবা, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। অ্যাকচুয়ালি সিচুয়েশনটাই এমন ছিল যে আর আর সব কিছুই তো তোমার এগেনস্টে যাচ্ছিল, তাই। ঠিক আছে ঠিক আছে, নে নে এবার মুড ঠিক কর। না বাবা, সিরিয়াসলি আই শুড হ্যাভ বিন লিটল বিট মোর সেন্সেবল। আমার আরেকটু বোঝা উচিত ছিল। আফটার অল ইউ হ্যাভ অলওয়েজ বিন আ ট্রু জেন্টলম্যান। হ্যাঁ, তা ঠিক বলেছিস। আচ্ছা সায়ন, আমাকে একটু শিখিয়ে দিবি হোয়াটসঅ্যাপটা কিভাবে লকড রাখা যায়? সায়ন চমকে উঠল। এত কিছুর পরেই অবাক চোখে বাবার দিকে তাকাতেই, আরে বাবা, প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে তো। আর তোর মা আজকাল ফোনটা হাতে পেলেই যা টেপাটিপি করে। আবার? তাহলে মা ঠিকই সন্দেহ করছিল। নিশ্চয়ই তোমার লুকোনোর কিছু ব্যাপার আছে, তাই তুমি। ওরে আমার রামচন্দ্র রে, তোর যেন কিছু নেই লুকোনোর মতো। তোর ফোনটা কি অফিস থেকে এসে দোলার হাতে তুলে দিস? বাবা, ইউ আর ইনক্রেডিবল। তুমি শুধরোবে না। নিখিল একটা জোরে হাসি হেসে, শুধরেই যদি যাব তাহলে আর পুরুষ মানুষ হয়ে জন্মালাম কেন? আপনারা এতক্ষণ শুনলেন শ্রীমতী রিঙ্কি বোস সেনের কলমে অনলাইনে বেলাইন গল্পটি। আজকের গল্পে গল্প পাঠে কৌশিক, দোলার চরিত্রে বর্ণিশা, শ্রাবন্তী চরিত্রে পূজা, নিখিলের চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী, সায়নের চরিত্রে আমি হ্যাপি, শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে টিম অ্যানোনিমাস, প্রচ্ছদ অঙ্কনে শামিমা, সমগ্র পরিচালনায় টিম 99.8 গপ্প FM। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নানান স্বাদের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 99.8 গপ্প FM। গল্প শুনুন ও শোনান। আর এক মিনিট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে নতুন গল্প এলে জানবেন কিভাবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।